মিঠিচোরা ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনির্বাণের মা খুব অসম্মানজনক কথা বলছিল রায়ের সামনে। বলছিল সিমরান আর অনির্বাণের বিয়ে হলে ভালো হতো, একে অপরের সাথে খুব মানায়। অনির্বাণের বাচ্চা নিয়ে ও আদর করছে, এটা ওরও হতে পারত। এই অসম্মানটা সহ্য করতে না পেরে রায় চলে এসেছিল ঘরে, মন খারাপ করে বসেছিল। সিমরান মেয়েটা হয়তো খারাপ না, ও বুঝতে পেরেছিল। বলেছিল, আন্টি তুমি এইভাবে কেন বলছো? এরকম কোনো সম্পর্কই অনির্বাণের সাথে আমার ছিল না, ও আমার বন্ধু। বাচ্চা নিয়ে ওর কাছে দিয়েছে, বলছে তুমি ভুল বুঝো না, আন্টি ঠিক করেনি। এইসব কথাবার্তা বলে রাইও বলল, তুমি তো অনির্বাণকে বিয়ে করতে পারতে, তোমরা ছোটোবেলার বন্ধু। বলছে তুমি বিশ্বাস করো, বাণীর সাথে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না, আমরা ছিলাম বন্ধু। রাই বলছে, দেখো একটা ছেলে আর একটা মেয়ে নির্ভেজাল বন্ধুত্বে জড়াতে পারে এটা মনে হয় না, নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো কেমিস্ট্রি আছে। বলল, দেখো আমরা একে অপরের বন্ধু, বলতে পারো বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি এতদিন ধরে এখানে এসে যা বুঝেছি, তুমি খুবই ভালো মানুষ। কোয়েলকেও তো আমি নিজের চোখে দেখেছি, কোয়েল সেরকম ছিল না, কিন্তু তুমি অন্যরকম। আমি তাই তোমার সাথেও ফ্রেন্ডশিপ করতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? তুমি একেবারে চিন্তা করো না, আমার সাথে অনির্বাণের সেরকম কোনো সম্পর্কই নেই। আমি কিছুদিনের জন্য এখানে এসেছি, আবার চলে যাব। তখন রাই বলছে, কেন তুমি চলে যাবে? তুমি তোমার ছোটোবেলার বন্ধুর বাড়িতে আছো, আমি তো তোমাকে চলে যেতে বলিনি। বলছে, না তুমি বলোনি, কিন্তু আন্টি অনেক কথা বলছে যেগুলো তোমার ভালো লাগছে না, তুমি আমার ওপর বিশ্বাস রাখতে পারো, আমরা কি বন্ধু হতে পারি। রাই তখন হাসি মুখে ওর হাতটা ধরেছে, বলল, এখন থেকে তাহলে আমরা ভালো বন্ধু। রাই যতই মানুক, কিন্তু মনে মনে যেন কষ্ট পায়। সিমরানকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে অনির্বাণের মা, যেগুলো বলা উচিত না। নাতনি হয়ে গেছে, এখনও কেন এইসব কথা? এদিকে স্রোত এসেছিল ওর শ্বশুরবাড়িতে। সার্থক সহজ হতে পারছে না, ভেবেছিল স্রোত ফিরে এসছে। যখন জানলো যে না, ও কয়েক ঘন্টার জন্য এসছে, ও আরও রেগে গেছে। এবার রাতের বেলা আলুর পরোটা তরকারি সব খাওয়া দাওয়া করবে, সেই জন্য রয়ে গেছে স্রোত। সার্থক এসছে খেতে। শ্বশুরমশাই বলছে, আমি সন্ধেবেলা চা আর এই যে কেক খেয়েছিলাম মিষ্টি, আমার অ্যাসিডিটি হয়ে গেছে, আমি আর রাতে কিছু খাবো না, আমি ওপরের ঘরে যাচ্ছি, তোরা খেয়ে নে, বলে চলে গেল। এদিকে পিসিমণি আছে, পিসিমণিও বলছে, আমারও একদম খিদে নেই, ঘুগনি, তুই আমার সাথে চ। বলল যে ওদের খেতে দিয়ে দিই, বলছে ওরা নিয়ে নেবে, তুই চ না, আমার মাথায় একটু তেল মালিশ করে দে। ওরা সকলে চলে গেল, রইল সার্থক আর স্রোত। স্রোত সার্থককে খাবার পরিবেশন করলো, নিজেও খাবার নিল। তখন সার্থক বলছে, এরা ইচ্ছে করে যে যার মতো চলে গেল, নিশ্চয়ই এটা তোমার প্ল্যান। বলছে, আমার প্ল্যান? আমি কখন প্ল্যান করলাম? আমি এসবের কিছু জানি না। ওদের কথা বলার জন্যই ওরা ওখান থেকে সরে গেল, যাতে ওদের মিল হয়। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। স্রোত একটা পরোটা খেয়ে নিল, সার্থক আবার ওকে আরেকটা দিতে গেছিলো, বললো না আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। তখন সার্থক বলল, তা তোমার কি খবর, কেমন আছো? বলল, ভালোই আছি। বলল, কলেজ যাচ্ছ না খালি কোর্টে যাচ্ছ? বলল, সব কিছুই আমাকে একাই করতে হচ্ছে। তখন বলল, জানো তো আইনের কিন্তু হাত অনেক দূর। বলল, আমি জানি আইনের হাত অনেক দূর, কিন্তু ভালোবাসার হাতও আছে, হ্যাঁ সেটাও কিন্তু অনেক দূর যেতে পারে। বলল, তুমি আমার কাছে সব লুকিয়ে গেলে, তুমি যে সেদিনকে পিয়ালবনি থেকে আবার তোমার মেজদির সাথে দেখা করতে গেছিলে, আমাকে বলতেই পারতে। বলল, দেখো তুমি তো এখন পুলিশের হয়ে সাক্ষ্য প্রমাণ দেবে, তোমাকে বলে লাভ নেই, তুমি বুঝবে না। ওদের মধ্যে আবার ঝামেলা হচ্ছে। তখন বলছে, আমাকে একাই সবটা সামাল দিতে হচ্ছে, উকিলের কাছে যাচ্ছি, তারপর কলেজ যাচ্ছি। বলল, দেখো ওপিডিটাও করতে হবে, না হলে ভালো হবে না। বললো, আমি সবটাই সামলানোর চেষ্টা করছি, একা হয়ে গেছি তো, যার জন্য একটু হয়তো চাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঠিক পারবো। তখন বললো যে তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসবো। বললো, না তার দরকার নেই, বাপি তো সব বন্দোবস্ত করেই রেখেছে। বললো, তোমাকে তো এখন দেখাশুনো করার জন্য অনেক লোক আছে, আমার কি প্রয়োজন? আবার রাগারাগি করলো। স্রোত আবার নিজের বাড়িতে ফিরে গেল। এদিকে সকাল হয়েছে, কোর্টে কেস উঠেছে। যেন তেন প্রকারে ফাঁসাতে চায় নীলুকে আর ক্রান্তি ভাইকে। পুলিশ অফিসার
একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু কিছুতেই ওদেরকে কুপকাত করতে পারছে না। নানান রকম জেরা হচ্ছে। স্রোতের পক্ষের উকিল খুব দুধে উকিল, সে কিছুতেই বিপরীত পক্ষের উকিলকে দাঁড়াতে দিচ্ছে না, কিছু না কিছু বলে কাটিয়ে দিচ্ছে। যত চেষ্টা করছে বলানোর যে নীলু অপরাধী, নীলুই স্রোতকে গুলি করেছিল, কিন্তু সেটা এখনও প্রমাণ করতে পারেনি। এবার যেসব ডাক্তাররা গিয়েছিল সেদিন পিয়ালমণিতে, তাদেরকে জেরা করবে। প্রথম ডাকলো কিঞ্জলকে। কিঞ্জল যদি বেফাস কিছু বলে দেয়, ভয় পাচ্ছে ওর বন্ধুবান্ধবরা, বলছে না না আমি কিচ্ছু বলবো না। দেখিস, কিঞ্জলকে ডাকা হয়েছে। কিঞ্জল একটু ভয় ভয়ই আছে, কিন্তু সমস্ত প্রশ্ন করে যাচ্ছে, ও তার উত্তর দিচ্ছে। পিয়ালমণিতে ওরা ডাক্তারের দলরা দুপুরবেলা গিয়ে পৌঁছেছিল, আর ভিড়ও প্রচুর ছিল। যখন ভিড়টা হালকা হয় সেই সময় কিছু ডাকাত দল এসছিল ওষুধ তুলে নিয়ে যেতে, আর স্রোত সেই সময় ছিল না। তখন জেরা করছে, স্রোত তো সিনি নিশ্চয়ই ইচ্ছে করে সরে গেছিলো। তখন ওদের উকিল বলছে, দেখুন সারাক্ষণ ওখানে আছে, তা বাথরুম তো যেতেই পারে, এই নিয়ে বলার কি আছে। স্রোত যে ওখান থেকে সরে গেছিলো, তারপর গুলির আওয়াজে ও চলে এসছিল, এসে যখন হাতাহাতি হচ্ছে ওদেরই একজনকে তুলে নিয়ে যাচ্ছিল, সেই সময় অজান্তেই গুলিটা ছুটে স্রোতের হাতে লাগে। আর একজন মহিলা স্রোত বলে চিৎকার করেছিল। কিঞ্জলকে বলছে, দেখো তো এখানে বসে আছে, তুমি কাউকে চেনো কি না? বললো হ্যাঁ, নীলাঞ্জনা দিদিকে তো চিনি, ও স্রোতের দিদি। বলল কত বছর চেনো? 10 বছর চেনো? বলল যে দেখুন, ও আমার বন্ধু হতে পারে, কিন্তু ওদের বাড়িতে আমার কোনো যাতায়াত ছিল না। যতটা রায়দির সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল, ও মেজদির সাথে ছিল না। জানতে চাইলো যে তুমি সেদিন একটা আওয়াজ শুনেছিলে তো, কেউ স্রোত বলে ডেকেছে? বলল সে ডেকেছে, কিন্তু সেটা আমাদের বন্ধুদের মধ্যেও কেউ হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। একটা বেফাস কিছু বলে দিয়েছে কিঞ্জল, যে এই গলার স্বরটা নীলাঞ্জনার হলেও হতে পারে। যদিও মুখ ঢেকে সবাই এসেছিল, কাউকে চিনতে পারেনি, কোনো ডাকাত দলই ছিল না। ওরা রাষ্ট্রের দ্রোহী, তাই ওদের শাস্তি হওয়া দরকার। তোমরা নতুন ডাক্তার, তোমরা যদি মিথ্যে সাক্ষ্য দাও তোমাদের জেল হাজত হতে পারে, বুঝতে পারছো না তোমরা? এইরকম করে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। পুলিশ ওদিকে হাসছে, কিঞ্জল একটা বেফাস কিছু বলে দিয়েছে। তারপর এক এক করে সবার জেরা চলছে, সবাই এসে এক এক করে তাদের বয়ান দিচ্ছে। যে বয়ানটা আগে দিয়েছিল সেরকম দিচ্ছে না, এবার হয়তো স্রোতকে ডাকা হবে, তারপর সার্থককে ডাকা হবে। ওদিকে নীলু আর ক্রান্তি চুপচাপ বসে আছে, ওরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বলছে ক্রান্তির দল একটা গুন্ডার, কিন্তু প্রমাণ করতে পারছে না। উকিল বলেছেন যে ক্রান্তিকে গ্রামের সকলেই ভালোবাসে, যারা খেতে পড়তে পারে না তাদের অন্ন বস্ত্রের সংস্থান করে দেয় এই ক্রান্তি ভাই। এ কখনো দেশদ্রোহী হতে পারে না, সবাই মাথায় করে রাখে। তাহলে এরা কি করে প্রমাণ করার চেষ্টা করছে যে ও ভালো নয়? এবার কি করে পুলিশের উকিল প্রমাণ করবে যে ক্রান্তি ভাই নীলুকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো, আবার ওরা বিয়েও করেছে, সংসার করতে চায়, কিন্তু ক্রান্তি ভাইয়ের দলবল কোথায় গেল? তারা তো কেউ এলো না। উকিল বলেছে কই, কাউকে তো ওরা ধরেনি, ওদের কাছে আগ্নেয়াস্ত্রও পাওয়া যায়নি, স্বেচ্ছায় ওরা ধরা দিয়েছিল, পালিয়েও যায়নি। তাহলে ওদের অপরাধটা কোথায়? কেন ওদেরকে জোর করে দোষী সাব্যস্ত করা হচ্ছে? প্রমাণ কি করতে পারবে পুলিশ? সেটাই আমাদের দেখার। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।